আজ রবিবার, ছেলে বলল শপিং মলে যাবে। আমাকেও নিয়ে গেল। বর একটা মলে গিয়ে কাপড়ের দোকানে ঢুকল। আমার জন্য শাড়ি দেখছিল, নিজের জন্য শার্ট প্যান্ট। দোকানি বলল, স্যার, আজ কাপড় ডিসকাউন্ট চলছে 20%। একসাথে কিনলে কম দাম। ছেলে খুশি হয়ে বলল, দিন তাহলে কাপড় ডিসকাউন্ট। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমরা তো। সে আমার কথা আটকিয়ে বলল, আমরা তো একসাথে এসেছি। দোকানি কাপড় প্যাকেট করে দিল। দোকান থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, কাপড় ডিসকাউন্ট কেন নিলি? সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমরা তো সত্যিই একটা পারফেক্ট কাপল। আমি তোমাকে ভালোবাসি। আমার স্ত্রী হয়ে এভাবেই শপিং করি। মলের ঝকঝকে টাইলসে আমাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা সরকার। আমার বয়স 41 বছর। আমার স্বামীর নাম রাহুল সরকার, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 11 বছর বয়সী, স্কুলে যায়। আমার এই রহস্যময় গল্পটি শুরু হয়েছিল গত মাসের এক অদ্ভুত ঘটনা দিয়ে। সেদিন আমি আর রিয়াদ মলে গিয়েছিলাম কিছু জরুরি জিনিস কিনতে। রিয়াদ বলল, মা, তুমি নতুন একটা শাড়ি কিনে নাও। আব্বার সাথে পার্টিতে যেতে পারবে। আমি বললাম, আরে না, আমার তো অনেক শাড়ি আছে। কিন্তু রিয়াদ জোর করে আমাকে একটা দোকানে নিয়ে গেল। দোকানি এক মধ্যবয়সী ভদ্রলোক। তিনি আমাদের দেখে হাসি মুখে বললেন, আপনাদের জন্য কি দেখাবো? রিয়াদ বলল, আমার মায়ের জন্য একটা সুন্দর শাড়ি দেখান। আর আমার জন্য একটা শার্ট। দোকানি বিভিন্ন শাড়ি দেখাতে লাগলেন। একটা নীল রঙের কাজ করা শাড়ি আমার খুব পছন্দ হল। রিয়াদও একটা সাদা শার্ট পছন্দ করল। দোকানি হিসাব করে বললেন, মোট 5,000 টাকা। তবে আজ আমাদের বিশেষ অফার আছে। কাপড় ডিসকাউন্ট 20%। আপনারা একসাথে কিনছেন, তাই 4,000 টাকা হবে। আমি একটু অবাক হয়ে বললাম, কাপড় ডিসকাউন্ট? কিন্তু আমরা তো মা ছেলে। রিয়াদ হঠাৎ আমার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ, আমরা কাপড় ডিসকাউন্ট নেব। আমি তার দিকে তাকিয়ে বললাম, রিয়াদ, এটা ঠিক না। কিন্তু সে ফিসফিস করে বলল, মা, একটু সেভ হচ্ছে। দোকানিও কিছু বুঝতে পারছেন না। দোকানি আমাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, আপনারা দেখতে তো সত্যিই সুন্দর কাপড় লাগছেন। বয়সের তফাৎটাও বেশি মনে হচ্ছে না? আমি লজ্জায় মুখ লাল হয়ে গেল। রিয়াদ হাসতে হাসতে বলল, জি হ্যাঁ, আমরা হ্যাপি কাপল। বিল পেমেন্ট করার সময় দোকানি বললেন, আপনাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। কাপল ডিসকাউন্ট নেওয়া কাস্টমারদের জন্য আমরা ফ্রি একটা ডিনার ভাউচার দিয়ে থাকি। তিনি একটা কার্ড বাড়িয়ে দিলেন। এই কার্ড নিয়ে সিটি সেন্টার রেস্তোরাঁও গেলে দুজনের ডিনার ফ্রি। রিয়াদ খুশি হয়ে কার্ডটা নিয়ে নিল। আমি বললাম, এটা ঠিক হচ্ছে না রিয়াদ। কিন্তু সে বলল, মা, কোনো সমস্যা নাই। আমরা সত্যিই একসাথে ডিনার করতে পারি। দোকান থেকে বেরিয়ে আমি রিয়াদকে বললাম, তুই এসব কি করলি? মানুষ কি ভাবল আমাদের নিয়ে? রিয়াদ হাসতে হাসতে বলল, মা, তুই চিন্তা করিস না। আমরা শুধু কিছু টাকা সেভ করলাম। আর ফ্রি ডিনারও পেলাম। কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল। এভাবে মিথ্যা বলে ডিসকাউন্ট নেওয়াটা ঠিক মনে হচ্ছিল না। রিয়াদ আমার মুখ দেখে বুঝতে পারল যে আমি খুশি নই। সে বলল, মা, তুই কেন এত চিন্তা করছিস? কোনো ক্ষতি তো হয়নি কারো। বাড়ি ফেরার পথে রিয়াদ বলল, মা, আজ সন্ধ্যায় আমরা সেই রেস্তোরাঁও যাব। ফ্রি ডিনার খাব। আমি বললাম, না রিয়াদ, আমি যাব না। এটা ঠিক না। কিন্তু রিয়াদ জোর করে বলল, মা, প্লিজ, একটা দিনের জন্য। সন্ধ্যায় রিয়াদ আমাকে তৈরি হতে বলল। আমি অনিচ্ছা সত্ত্বেও তৈরি হলাম। নতুন কেনা নীল শাড়িটা পরলাম। রিয়াদও নতুন শার্ট পরে তৈরি হল। আমরা সিটি সেন্টার রেস্তোরাঁও পৌঁছলাম। রেস্তোরাঁর ম্যানেজার খুব সুন্দর ব্যবহার করলেন। তিনি বললেন, আপনাদের জন্য স্পেশাল টেবিল বুক করা আছে। কাপল কাস্টমারদের জন্য আমাদের রোমান্টিক কর্নার আছে। আমি আবার লজ্জায় পড়ে গেলাম। টেবিলটা খুবই সুন্দর সাজানো, মোমবাতি জ্বালানো, ফুলের সাজসজ্জা। রিয়াদ খুশি হয়ে বলল, ওয়াও মা, কি সুন্দর। আমি চুপচাপ বসে রইলাম। ওয়েটার এসে মেনু কার্ড দিয়ে গেল। রিয়াদ বলল, মা, তুই যা খেতে চাস অর্ডার দে। আমি কিছু খাবার অর্ডার দিলাম। খাওয়ার সময় রিয়াদ বলল, মা, তুই দেখ না, আমরা কত সুন্দর সময় কাটাচ্ছি। আর কত টাকা সেভও হল। কিন্তু আমার মন ভাল ছিল না।
এভাবে মিথ্যা বলে ফ্রি খাবার খাওয়াটা আমার কাছে ঠিক মনে হচ্ছিল না। হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া এল। আমি বললাম, রিয়াদ, আমি ওয়াশরুমে যাচ্ছি। আমি উঠে ওয়াশরুমের দিকে গেলাম। কিন্তু ওয়াশরুমে না গিয়ে ম্যানেজারের কাছে গেলাম। আমি তাকে সব সত্য কথা বললাম। আসলে আমরা মা ছেলে কাপল না। আমার ছেলে ভুল বুঝিয়ে ডিসকাউন্ট নিয়েছে। ম্যানেজার প্রথমে অবাক হলেন। তারপর হাসতে হাসতে বললেন, ম্যাডাম, আপনি খুব সৎ। আসলে আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে আপনারা মা ছেলে। কিন্তু আপনাদের বন্ধন দেখে আমাদের খুব ভাল লেগেছিল। আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনারা জানতেন? ম্যানেজার বললেন, হ্যাঁ। আপনাদের কথাবার্তা, আচরণ দেখে বোঝা যাচ্ছিল। কিন্তু আমরা ভেবেছিলাম মা আর ছেলের এত সুন্দর সম্পর্ক। তারা একসাথে এত আনন্দের সময় কাটাচ্ছেন। তো আমরা আপনাদের এই খুশিতে ভাগ বসতে চাই। আমার চোখে পানি এসে গেল। ম্যানেজার বললেন, ম্যাডাম, আপনাদের বিল আমরা মাফ করে দিচ্ছি। কারণ আপনি এত সৎ। আর আপনার ছেলেটাও খুব ভালো। মায়ের সাথে এত যত্ন করে আছে। আমি টেবিলে ফিরে গেলাম। রিয়াদ জিজ্ঞেস করল, মা, তুই এত দেরি করলি কেন? আমি সব কিছু বললাম। রিয়াদ প্রথমে অবাক হল, তারপর লজ্জা পেল। সে বলল, মা, আমি জানতাম না যে এটা এত বড় সমস্যা। আমি বললাম, রিয়াদ, সততা খুব বড় গুণ। আমরা কখনো মিথ্যা বলে কোনো সুবিধা নেব না। রিয়াদ মাথা নিচু করে বলল, মা, আমি সরি। আমি ভুল করেছি। আমি তার মাথায় হাত রেখে বললাম, ভুল থেকে শেখাটাই বড় কথা। খাওয়া শেষ করে আমরা ওঠার সময় ম্যানেজার এসে বললেন, আপনারা আমাদের স্পেশাল গেস্ট। যে কোনো সময় আসবেন। আমরা ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলাম। বাড়ি ফেরার পথে রিয়াদ বলল, মা, আজ আমি অনেক কিছু শিখলাম। তুই ঠিক করেছিস সত্য বলে। আমি বললাম, রিয়াদ, সততাই সেরা নীতি। বাড়িতে পৌঁছে রাহুল আর তানিয়া আমাদের জন্য অপেক্ষা করছিল। তানিয়া বলল, আপু, তোমরা কোথায় গেলে এত দেরি করে? আমি সব ঘটনা বললাম। রাহুল হাসতে হাসতে বলল, রিয়াদের মাথায় এসব বুদ্ধি আসে কোথা থেকে? তানিয়া বলল, ভাইয়া, তুমি তো বড় শয়তান। রিয়াদ লজ্জা পেয়ে বলল, আমি আর এরকম করব না। পরের দিন সকালে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি ওই দোকানে গিয়ে সত্য বলে আসব। আমি বললাম, খুব ভালো কথা। আমরা দুজনে আবার সেই দোকানে গেলাম। দোকানি আমাদের দেখে খুশি হয়ে বললেন, আরে, আপনারা আবার এসেছেন। কেমন লাগল গতকালের ডিনার? রিয়াদ লজ্জা পেয়ে বলল, আঙ্কেল, আসলে আমি আপনাকে সত্য বলিনি। দোকানি অবাক হয়ে বললেন, কি মানে? রিয়াদ সব কিছু খুলে বলল। দোকানি প্রথমে হাসলেন, তারপর বললেন, তুমি খুব সৎ ছেলে। ভুল স্বীকার করে এসেছ। তিনি আরও বললেন, আসলে আমিও বুঝতে পেরেছিলাম তোমরা মা ছেলে। কিন্তু তোমাদের সম্পর্ক দেখে আমার খুব ভাল লেগেছিল। তিনি টাকা ফেরত দিতে চাইলেন, কিন্তু আমি নিলাম না। বাড়ি ফেরার পথে রিয়াদ বলল, মা, আজকে আমি সত্যিই ভাল লাগছে। মন হালকা লাগছে। আমি বললাম, এটাই সততার শক্তি। এই ঘটনার পর থেকে রিয়াদ অনেক বদলে গেল। সে সবসময় সৎ থাকার চেষ্টা করে। আর আমাদের মা ছেলের সম্পর্কটাও আরও মজবুত হল। কিন্তু এই গল্পের আসল রহস্য এখানেই শেষ না। এর কয়েকদিন পর আরও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। সেদিন রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম। হঠাৎ বাইরে থেকে অদ্ভুত একটা আওয়াজ পেলাম। যেন কেউ আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। পরের দিন সকালে আমি বাগানে গিয়ে দেখি আমাদের গোলাপ গাছের পাশে অদ্ভুত কিছু পায়ের ছাপ। এই ছাপগুলো সাধারণ মানুষের পায়ের মতো না। অনেক বড় এবং ভিন্ন আকৃতির। আমি রাহুলকে বিষয়টা জানালাম। সে বলল, হয়তো কুকুর বিড়ালের হবে, কিন্তু আমার মনে হচ্ছিল না এগুলো কোনো সাধারণ প্রাণীর পায়ের ছাপ। এরপর থেকে প্রতি রাতে এই অদ্ভুত আওয়াজ আসতে লাগল। কখনো মনে হতো যেন কেউ আমাদের বাড়ির দেয়ালে আঁচড় কাটছে। কখনো মনে হতো যেন কেউ ছাদের উপর দৌড়াদৌড়ি করছে। রিয়াদও এই আওয়াজগুলো শুনতে পেত। সে বলল, মা, এটা কি হচ্ছে? আমার ভয় লাগছে। তানিয়াও ভয় পেয়ে গেল। সে আমার সাথেই শুতে চাইত। একদিন সকালে আমি দেখলাম আমাদের বাগানের একটা পুরাতন আম গাছের নিচে মাটি খোঁড়া হয়েছে। যেন কেউ কোনো কিছু খুঁজছিল। আমি রাহুলকে দেখতে বললাম। রাহুল এসে দেখল এবং বলল, এটা খুবই অদ্ভুত। কেউ এখানে কি খুঁজছিল? আমরা মিলে সেই জায়গাটা আরও খুঁড়ে দেখলাম। হঠাৎ রাহুলের হাতে একটা পুরাতন কাঠের বাক্স লাগল। বাক্সটা খুলে দেখলাম এর ভিতরে একটা পুরাতন চিঠি আর একটা ছোট্ট স্বর্ণের লকেট আছে। চিঠিটা খুলে পড়লাম। এটা আমাদের এই বাড়ির আগের মালিকের লেখা।
চিঠিতে লেখা ছিল, যে এই চিঠি পড়বে সে জানুক আমি এই বাড়িতে একটা মূল্যবান ধনসম্পদ লুকিয়ে রেখেছি। এই লকেটটা সেই ধনের চাবি। কিন্তু সাবধান, এই রহস্যের সাথে জড়িয়ে আছে এক ভয়ানক অভিশাপ। আমাদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। রিয়াদ বলল, মা এটা কি? আমি বললাম, আমি জানি না। তবে এটা নিয়ে আমাদের সাবধান থাকতে হবে। সেই রাতে আরও অদ্ভুত ঘটনা ঘটল। ঠিক মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল একটা কান্নার আওয়াজ শুনে। মনে হচ্ছিল যেন কোনো নারী কাঁদছে। আমি রাহুলকে জাগিয়ে বললাম। সেও আওয়াজটা শুনতে পেল। আমরা বাইরে বেরিয়ে দেখি আমাদের বাগানে একটা ঝাপসা ছায়া। সেই ছায়া আমাদের দেখে দ্রুত অদৃশ্য হয়ে গেল। আমাদের ভয় লাগছিল, কিন্তু এর রহস্য জানার ইচ্ছাও জাগছিল। পরের দিন আমরা আমাদের পাশের বাড়ির কাকু রমেশ দাদুর কাছে গেলাম। তিনি এই এলাকায় অনেক দিন থাকেন। আমরা তাকে সব ঘটনা বললাম। রমেশ কাকু গম্ভীর হয়ে বললেন, আহা, তোমরা সেই পুরাতন রহস্যের সাথে জড়িয়ে পড়েছ। আমি তোমাদের সব বলি। তিনি বললেন, তোমাদের বাড়িতে আগে মতিলাল বাবু থাকতেন। তিনি খুবই ধনী ছিলেন। তার এক অপূর্ব সুন্দরী স্ত্রী ছিল, কমলা। কিন্তু কমলা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে শুনলাম। রমেশ কাকু আরও বললেন, মতিলাল বাবু দিনরাত কমলাকে খুঁজতেন। কিন্তু তাকে আর কোথাও পাওয়া যায়নি। মতিলাল বাবু পাগল হয়ে গিয়েছিলেন। তিনি আরও জানালেন, মতিলাল বাবু তার সব ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। বলতেন, কমলা ফিরে এলে সব তার হাতে দিয়ে দেবেন। কিন্তু কমলা আর ফেরেনি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে যে অদ্ভুত আওয়াজ আমরা শুনছি? রমেশ কাকু বললেন, হয়তো কমলার আত্মা এখনও সেই ধনসম্পদ খুঁজে বেড়াচ্ছে। মানুষ বলে, যতদিন সেই ধন না পাওয়া যাবে ততদিন কমলার আত্মা শান্তি পাবে না। আমাদের সবার গা শিউরে উঠল। তানিয়া আমার হাত ধরে বলল, মা, আমার ভয় লাগছে। আমি তাকে বুকে টেনে নিলাম। রমেশ কাকু বললেন, তোমরা সেই লকেটটা আমাকে দেখাও। আমরা লকেটটা নিয়ে এলাম। তিনি সেটা দেখে বললেন, এটা সত্যিই কমলার লকেট। এর ভিতরে একটা গোপন কম্পার্টমেন্ট আছে। তিনি লকেটটা খুলে দেখালেন। সত্যিই ভিতরে একটা ছোট্ট কাগজ ছিল। সেখানে একটা ম্যাপ আঁকা। এই ম্যাপে আমাদের বাড়ির একটা নকশা আর কিছু চিহ্ন দেওয়া আছে। রিয়াদ বলল, এটা দেখতে খুব পুরাতন ম্যাপের মতো। হয়তো এটা দিয়ে সেই ধনের খোঁজ পাওয়া যাবে। আমি বললাম, কিন্তু এটা নিয়ে ঘাটাঘাটি করা ঠিক হবে কি? রমেশ কাকু বললেন, আমার মনে হয় তোমাদের এই রহস্যের সমাধান করা উচিত। হয়তো এর মধ্যে দিয়ে কমলার আত্মা শান্তি পাবে। সেই রাতে আমরা পরিবার মিলে বসে ম্যাপটা নিয়ে আলোচনা করলাম। ম্যাপে দেখা যাচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে একটা সি চিহ্ন দেওয়া আছে। সেটা আমাদের পুরাতন কুয়ার কাছে। রাহুল বলল, আমাদের সেই কুয়াটা তো অনেক দিন ব্যবহার হয় না। হয়তো সেখানেই কোনো কিছু লুকানো আছে। রিয়াদ উত্তেজিত হয়ে বলল, চল আমরা কাল সেখানে খুঁজে দেখি। পরের দিন সকালে আমরা সবাই মিলে সেই পুরাতন কুয়ার কাছে গেলাম। কুয়াটা অনেক গভীর আর অন্ধকার। রাহুল একটা টর্চ নিয়ে ভিতরে আলো ফেল। দেখা গেল কুয়ার দেয়ালে একটা ছোট্ট গর্ত আছে। রিয়াদ দড়ি দিয়ে কুয়ার ভিতরে নেমে গেল। আমি চিন্তিত হয়ে বললাম, রিয়াদ, সাবধান থাকিস। সে বলল, মা, চিন্তা করো না। আমি সাবধানে আছি। কিছুক্ষণ পর রিয়াদ চিৎকার করে বলল, মা, এখানে একটা বড় পাথরের পিছনে কিছু একটা আছে। আমরা সবাই উত্তেজিত হয়ে গেলাম। রিয়াদ সেই পাথরটা সরিয়ে দেখল একটা লোহার সিন্দুক রাখা আছে। সিন্দুকটা খুবই ভারী। আমরা দড়ি দিয়ে সেটা উপরে তুললাম। সিন্দুকটা খোলার জন্য একটা চাবি লাগবে। আমরা লকেটটা ভালো করে দেখলাম। হঠাৎ রাহুল বলল, দেখো, লকেটের পিছনে একটা ছোট্ট চাবি লুকানো আছে। সেই চাবি দিয়ে আমরা সিন্দুকটা খুললাম। ভিতরে অনেক স্বর্ণের গহনা, পুরাতন মুদ্রা আর একটা ডায়েরি। ডায়েরিটা কমলার লেখা। আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। কমলা লিখেছেন, আমি জানি মতিলাল আমাকে খুব ভালোবাসে। কিন্তু তার পরিবার আমাকে মেনে নিতে পারে না। তারা আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আরও পড়লাম, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি চাই মতিলাল আমাকে মনে রাখুক। আমি আমাদের বিয়ের সব স্মৃতি এই সিন্দুকে রেখে যাচ্ছি। যদি কোনোদিন কেউ এটা খুঁজে পায়, তারা জানবে আমাদের ভালোবাসার গল্প। সবার চোখে পানি এসে গেল। কমলার ভালোবাসার এই গল্প আমাদের খুব কষ্ট দিল। আমি বললাম, বেচারি কমলা কত দুঃখ পেয়েছিল। সেই রাতে আবার আমরা সেই কান্নার আওয়াজ শুনলাম। কিন্তু এবার আওয়াজটা ভিন্ন মনে হল। যেন কেউ খুশির কান্না কাঁদছে। পরের দিন সকালে আমি বাগানে গিয়ে দেখি আম গাছের নিচে একটা সুন্দর সাদা ফুল ফুটেছে।
এই ধরনের ফুল আগে কখনো দেখিনি। রমেশ কাকুকে সব বললাম। তিনি বললেন, আমার মনে হয় কমলার আত্মা শান্তি পেয়েছে। তোমরা তার স্মৃতি খুঁজে পেয়েছ। আমরা সিদ্ধান্ত নিলাম এই ধনসম্পদ দিয়ে একটা দাতব্য কাজ করব। কমলার স্মৃতিতে একটা স্কুল তৈরি করব গরিব বাচ্চাদের জন্য। এরপর থেকে আর কোনো অদ্ভুত আওয়াজ শুনিনি। আমাদের বাড়িতে শান্তি ফিরে এসেছে। কমলার স্মৃতিতে তৈরি স্কুলটা এখন অনেক বাচ্চার পড়াশোনার জায়গা। রিয়াদ এই পুরো ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। সে বলল, মা, প্রেম এবং স্মৃতি কখনো মরে না। কমলা চলে গেলেও তার ভালোবাসা এখানে রয়ে গেছে। আমিও এই রহস্যময় ঘটনা থেকে অনেক কিছু বুঝেছি। জীবনে অনেক রহস্য আছে যেগুলোর সমাধান আমাদের ভালো কাজের মধ্যে দিয়ে পাওয়া যায়। তানিয়া এখন আর ভয় পায় না। সে বলে, কমলা আন্টি আমাদের রক্ষা করে, আমরা সবাই মনে করি কমলা আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে। কমলার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যারা এই চিঠি পড়বে তারা জানুক যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। এটা প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে গু। আমাদের এই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও কাছে এনেছে। রিয়াদ এখন আরও দায়িত্বশীল। সে বুঝেছে যে জীবনের সততা আর ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। রাহুল বলল, এই ঘটনা আমাদের জীবনে একটা নতুন মাত্রা এনেছে। আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা ইউনিট যেটা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। কমলার স্মৃতিতে তৈরি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাই গেলাম। সেখানে অনেক মানুষ এসেছিল। সবাই কমলার গল্প শুনে অভিভূত হল। একটা ছোট্ট মেয়ে আমার কাছে এসে বলল, আন্টি, কমলা আন্টির মতো আমিও অনেক বড় হয়ে ভালো কাজ করব। আমার চোখে পানি এসে গেল। এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক রহস্য আছে। কিন্তু যদি আমরা সৎ থাকি আর ভালো কাজ করি, তাহলে সব রহস্যের সমাধান পেয়ে যাই। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন আমি জানি যে কমলা কোথাও না কোথাও আমাদের উপর খুশি। তার স্মৃতি আমাদের সাথে চিরকাল থাকবে। রিয়াদ এখন কলেজে ভর্তি হয়েছে। সে অনেক পরিণত হয়েছে। তার বন্ধুরা বলে, রিয়াদ, তুমি অনেক পরিবর্তন হয়েছ। সে বলে, আমার পরিবার আমাকে জীবনের সত্যিকারের মূল্যবোধ শিখিয়েছে। তানিয়াও এখন বড় হয়েছে। সে কমলার গল্প তার বন্ধুদের বলে। তারা সবাই মুগ্ধ হয়ে শোনে। তানিয়া বলে, কমলা আন্টি আমাদের শিখিয়েছে যে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। আমি আর রাহুল এখন আরও ভালো বুঝি একে অপরকে। এই অভিজ্ঞতা আমাদের বিয়ের সম্পর্ককে আরও মজবুত করেছে। আমরা বুঝেছি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, এটা ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্ক। কমলার স্কুলে এখন 200 বাচ্চা পড়াশোনা করে। তারা সবাই জানে কমলার গল্প। তারা বলে, কমলা আন্টি আমাদের পড়াশোনার সুযোগ দিয়েছে। আমার এই রহস্যময় গল্প এখানেই শেষ। কিন্তু কমলার স্মৃতি আর তার ভালোবাসা আমাদের সাথে চিরকাল থাকবে। এই গল্প আমাদের শিখিয়েছে যে জীবনে সততা, ভালোবাসা আর ভালো কাজই সবচেয়ে বড় ধনসম্পদ।